Hello everyone. Hope all of you are doing well. We have already covered 40 questions from December 2020 or June 2021 March session. Today we'll start from question number 41. So first question for today is, which of the following is closely associated with westerlies? So আমরা জানি যে আমাদের যে মেজর তিনটে রয়েছে, আমরা যদি দেখি উইন্ড বেল্ট, একটা হচ্ছে হার্ডলি সেল, ফেরাল সেল আর পোলার সেল। ওকে, তো 30 ডিগ্রি যদি আমি ধরি অ্যাপ্রক্সিমেটলি ফ্রম ইকুয়েটর, সো এই 30 ডিগ্রি থেকে 66 ডিগ্রি অ্যাপ্রক্সিমেটলি, ওকে, এই যে উইন্ডটা যায় সেটাকে আমরা ওয়েস্টার্লি বলি। ওকে, একটা জিনিস মনে রাখবে, ওয়েস্টার্লি মানে হচ্ছে ওয়েস্ট থেকে ইস্টে যাবে, ওয়েস্ট টু ইস্ট, আর ইস্টার্লি মানে হচ্ছে ইস্ট টু ওয়েস্ট। ওকে, সো ওয়েস্টার্লি সাধারণত 30 মানে সাবট্রপিক্যাল থেকে পোলারের দিকে যায়, সাব পোলার লোয়ের দিকে। সো আমরা যদি দেখি বলছে ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ, সো ফার্স্ট হচ্ছে ফিউরিয়াস টিকটিস, যেটা 40 ডিগ্রি থেকে 50 ডিগ্রির মধ্যে প্রবাহিত হয়। এটা 40 ডিগ্রি থেকে 50 ডিগ্রি, এটা একটা পেলাম। ওকে, বোয়েলস গ্যাস ল, এটা ওয়েস্টার্লির সঙ্গে অ্যাসোসিয়েটেড নয়, এটা একটা ল যেটা উইন্ড রিলেটেড বাট নট অ্যাসোসিয়েটেড উইথ ওয়েস্টার্লি। ওয়াকার সার্কুলেশন, আমরা জানি যে ওয়াকার সার্কুলেশন এটা এলনিনো এর সঙ্গে, এলনিনো বলতে পারি, অথবা আমরা বলতে পারি যে এর প্যাসিফিক ওশানের যে সার্কেল, উইন্ড সার্কেল, যে সাউথ আমেরিকা থেকে অস্ট্রেলিয়া এর মধ্যে যে সার্কুলেশন, ওকে, এখানে এসে উপরে গিয়ে আবার আপওয়ার্ড মুভমেন্ট, এখানে মানে এলনিনো এবং লানিনো দুটো কন্ডিশন রয়েছে। ডিউরিং লানিনা অস্ট্রেলিয়ায় ব্যাপক বৃষ্টিপাত হয়, আর এলনিনোতে রিভার্স হয়ে সেটা পেরু এবং চিলিতে বৃষ্টিপাত হয়। সো এটা হচ্ছে ওয়াটার সার্কুলেশন সঙ্গে রিলেটেড। সো আমরা দেখলাম যে এক ফিউরিয়াস টিকটিস, আর একটা হচ্ছে রোজবি ওয়েভ। সো রোজবি ওয়েভটা কেন, এটা হচ্ছে আমাদের জেট স্ট্রিমের সঙ্গে যুক্ত। ওকে, সো জেট স্ট্রিম কি করে, জেট স্ট্রিম যখন মুভ করে ট্রপোস্ফিয়ারে, আপার ট্রপোস্ফিয়ার এক কথায়, এটা কিন্তু ওয়েস্ট টু ইস্ট মুভ করে। তো আমরা এক্ষুনি বললাম যে ওয়েস্ট টু ইস্ট মুভমেন্টের মুভমেন্ট মানে সেটাকে আমরা ওয়েস্টার্লি বলি। এবং আরো কারণ আছে, কারণ হচ্ছে যে রোজবি ওয়েভের যে এটা মানে জেট স্ট্রিম এর যদি আমি দেখি তাহলে দেখবো যে এটা সাবট্রপিক্যালে এর যে মুভমেন্টটা সেটা লক্ষ্য করা যাচ্ছে। ওকে, এবং এটা ওয়েস্ট টু ইস্ট লক্ষ্য করা যাচ্ছে, তাই এখানে ওয়েস্টার্লির সঙ্গে রোজবি ওয়েভকেও কিন্তু অ্যাসোসিয়েট করা আনা হয়েছে। সো কারেক্ট অ্যান্সার ইজ এ এন্ড ডি। নাও আইডেন্টিফাই দ্য টার্ম অ্যাসোসিয়েটেড উইথ ওজন মেজারমেন্ট। ওজন মেজারমেন্টের জন্য আমরা এক তো হচ্ছে ডবসন ইউনিট ইউজ করি। ডবসন ইউনিট ইকুয়েটরের ক্ষেত্রে 250, টেম্পারেট রিজনের জন্য 350, আর পোলার রিজনের জন্য হচ্ছে 450। এটা হচ্ছে অ্যাভারেজ।
ডবসন ইউনিটে আমাদের ওজনের থিকনেস। ওকে, ট্রপিক্যাল, টেম্পারেট, পোলার। আর একটা ইউজ করা হয় সেটা হচ্ছে স্পেকট্রোফোটোমিটার। এটার দ্বারাও কিন্তু আমাদের ওজনকে মেজার করা হয়, বাট নট পাইরোনোমিটার। তোমরা দেখতে পাবে এখানে পাইরোনোমিটারের দ্বারা কি মেজার করি আমরা, অ্যামাউন্ট অফ সোলার রেডিয়েশন। প্ল্যানিমিটারের দ্বারা কোনো এরিয়াকে মেজার করা হয়, মেজার এরিয়াস। আর অ্যানিমোমিটারের দ্বারা আমরা জানি যে অ্যানিমোমিটারের দ্বারা আমরা উইন্ড স্পিড বা উইন্ডের স্পিড কে বা একে মেজার করি। ওকে, সো কারেক্ট অ্যান্সার ইজ এ এন্ড বি। নাও the most accurate representation of cultural units are given below. এটাকে অ্যারেঞ্জ করতে বলছে। তো ফার্স্ট হচ্ছে আমাদের রিম, যেটা হচ্ছে ব্রডেস্ট ইউনিট অর হাইয়েস্ট ইউনিট, দেন রিজিয়ন, তারপর হচ্ছে কমপ্লেক্স, তারপর হচ্ছে ট্রিট। ট্রিট কি আমরা জানি যে স্মলেস্ট ইউনিট অফ এ কালচার ইজ কল্ড ট্রিটস। ওকে, যেমন হতে পারে সেটা মুসলিমদের জন্য, মুসলিম কালচারে হয়তো মুখে দাঁড়িয়ে রাখা হতে পারে, হিন্দু কালচারে সেটা কাউকে নমস্কার করা হতে পারে। তো এগুলোকে কালচারাল ট্রিটস ধরা হয়, যেগুলো খুব ক্ষুদ্রতম ইউনিট এক একটা কালচারের, এবং সেটা এক জায়গায় হয় কালচারাল কমপ্লেক্স হয়। কালচারাল কমপ্লেক্সের একটা তোমরা মনে রাখবে এক্সাম্পল হিসেবে আমরা ন্যাশনালিটি, তোমরা যদি ইয়েতে পড়ো আরিয়ানতে, তাহলে দেখবেন ন্যাশনালিটি অথবা ন্যাশনালিটিকে অ্যাজ এ এক্সাম্পল অফ কালচারাল কমপ্লেক্স ধরা হয়। তো এক্সাম্পল হিসেবে হয়তো এক্সামে দিয়ে দিল যে ন্যাশনালিটি কনসিডার্ড অ্যাজ হুইচ কালচারাল ইউনিট, তো এটা কালচারাল কমপ্লেক্স। সো কারেক্ট অ্যান্সার ইজ বি, সি, এ অ্যান্ড ডি। সো বি, সি, এ অ্যান্ড ডি। ওকে, now which of the following is vastly absorbed by the ocean surface? Ocean surface কি বলি, দেখো তোমাদেরকে যখন আমি রিমোট সেন্সিং এর ইয়ে বলেছি, যখন ক্লাস নিই তখন ইমেজ যদি দেখায় তাহলে বলি যে ওয়াটারের যে সারফেস রয়েছে এ কি লার্জ অ্যাবজর্ভার হিসেবে একে জানা যায়, যে এ লার্জলি অ্যাবজর্ব করে। ওকে, সো তোমরা জানো যে স্টেজেস অফ রিমোট সেন্সিং কি হয়। সান, যদি সান হয়, এখান থেকে কোনো একটা, ধরো এটা সারফেস, এখান থেকে রেডিয়েশন এখানে আসবে, তারপরে সেন্সারের কাছে যাবে। এটা যদি আমি সেন্সার ধরি, ওকে, তো প্রথমে এখানে আসবে এবং এখান থেকে এখানে যেতে হবে, তবেই কিন্তু আবার এই সেন্সার আমাদের স্টেশনে পাঠাবে। ওকে, স্টেশনে পাঠাবে, তবেই কিন্তু আমরা কি পাবো, মানে ডেটা পাবো এক কথায়। সো তোমরা যদি দেখো যে যখন সান থেকে রেডিয়েশন সারফেসে যাচ্ছে, ওকে, সো সেটা শর্ট ওয়েভে আসছে। আমরা জানি যে এনার্জি আসে শর্ট ওয়েভে, যায় লং ওয়েভে, মানে এক কথায় সান এনার্জি। তো সান এনার্জি যখন শর্ট ওয়েভে আসছে, লং ওয়েভে যখন ফিরে যাচ্ছে, ওকে, তখন আমরা কি দেখছি যে ওয়াটার সারফেস কি হচ্ছে, বেশিরভাগ এনার্জি অ্যাবজর্ব করছে এবং রিফ্লেকশন কম করছে ওয়াটার সারফেস কম্পারেটিভলি অন্য এরিয়ার থেকে বা অন্য সারফেসের থেকে, ল্যান্ড সারফেসের থেকে। এর কারণটা কি? কারণ ওয়াটার সারফেস অ্যাবজর্পশন বেশি করছে, যে কারণে এর লং ওয়েভ যে রেডিয়েশন আছে সেটাকে কিন্তু বাইরে যেতে দিচ্ছে না। তো এখান থেকেও কিন্তু বোঝা যায় যে ওসান যে সারফেস রয়েছে এর লং ওয়েভ রেডিয়েশনকে লার্জলি অ্যাবজর্ব করে, যে কারণে এই লং ওয়েভ রেডিয়েশন কিন্তু ফিরে যেতে পারে না আপ টু দি সেন্সার, মানে সেই লেভেলে যেতে পারে না, যে কারণে এটা ব্ল্যাক দেখায় স্যাটেলাইট ইমেজে। ওকে, কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করবে। নাও which one of the following are considered while preparing the future population projection? বলছে আমরা ফিউচারের পপুলেশন প্রজেকশন যখন করি, ওকে,
তখন আমাদের কোনটা কনসিডার করা দরকার? আমরা তোমরা যদি পড়ে থাকো ফিউচার পপুলেশন প্রজেকশন অনেক মেথড রয়েছে, কোহর কম্পোনেন্ট থেকে শুরু করে এক্সপোনেনশিয়াল মেথড থেকে শুরু করে ইকোনমিক মেথড, অনেক মেথড আছে ফিউচার পপুলেশনকে প্রজেক্ট করে, যে কোন একটা কান্ট্রি বা কোন একটা পার্টিকুলার ডিস্ট্রিক্ট হতে পারে, সে স্টেট হতে পারে, তার পপুলেশন কি হবে আফটার সাম টাইম। তো সেটা জানার জন্য আমাদেরকে কি দরকার? কিছু ডেটা দরকার। তো কি দরকার? দেখো, ক্রুড ডেথ রেট অ্যান্ড টেম্পোরাল চেঞ্জ, এটা দিয়ে পুরোপুরি ভাবে আমরা ক্রুড কতটা ডেথ, শুধু ডেথ রেট দেখেই কিন্তু আমরা কোন একটা জায়গার পপুলেশনকে প্রজেক্ট করতে পারবো না। জেনারেল ফার্টিলিটি রেট দেখেও আমরা পপুলেশনকে প্রজেক্ট করতে পারবো না। এজ এন্ড সেক্স কম্পোজিশন দেখেও কিন্তু আমরা পপুলেশনকে ফিউচার প্রজেকশন করতে পারবো না, কিন্তু বর্তমান স্ট্রাকচার আমরা জানতে পারি এজ এন্ড সেক্স কম্পোজিশন দেখে, যে কোন একটা কান্ট্রি কতটা ইউথ, কতটা ওল্ড পপুলেশন, এটা আমরা প্রেডিক্ট করতে পারি। বাট ফিউচার পপুলেশন কত হবে সেটা প্রজেক্ট করার জন্য রেট অফ পপুলেশন ইনক্রিজ, যে কি রেটে পপুলেশন বাড়ছে, আর ফিউচার অ্যাজাম্পশন অফ ডেথ অ্যান্ড বার্থ, যে কতটা জন্মাবে, কতটা মরবে, অ্যাজ ওয়েল অ্যাজ তার রেটটা কি, এটা যদি আমরা জানি পাস্ট ডেটার, তবে কিন্তু আমরা প্রজেক্ট করতে পারি ফিউচার পপুলেশন। তো 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর 45। দেখবে অনেক মেথড আছে, যেমন ম্যাথমেটিক্যাল মডেল, কোহোর্ট কম্পোনেন্ট মডেল, লার্জলি কোহোর্ট কম্পোনেন্ট ইউজ করা হয়। নাও ইন কনসেন্ট্রিক জোন মডেল, সো এই কনসেন্ট্রিক জোন মডেল ইডব্লিউ বার্গেস 1924 দেওয়ার পর আবার 1927 মডিফাই করে। ওকে, সো এটাও সে শিকাগো সিটির উপরে কিন্তু তার বেস করেই কিন্তু তার এই মডেল। ওকে, সো এখানে যে জোনকে ভাগ করা হয়েছিল কি, ফার্স্ট হচ্ছে সিবিডি, দেন হচ্ছে হোলসেল অর লাইট ম্যানুফ্যাকচারিং, দেন লো ক্লাস রেসিডেন্স, দেন হচ্ছে মিডিল ক্লাস রেসিডেন্ট। বাট ও তো এইভাবে ভাগ করেনি, অ্যাকচুয়ালি এই নামগুলো তোমরা যদি পড়ো, প্রথমে হচ্ছে সিবিডি, তারপরে হচ্ছে লাইট ম্যানুফ্যাকচারিং বা ম্যানুফ্যাকচারিং, তারপরে দিয়েছিল যে জোন অফ ওয়ার্কিং ম্যান, তারপরে হচ্ছে জোন অফ বেটার রেসিডেন্স, তারপরে হচ্ছে কমিউটার জোন। ওকে, দেখো জোন অফ ওয়ার্কার ম্যান, জোন অফ বেটার রেসিডেন্স এন্ড কমিউটার জোন, এভাবে ভাগ করে। যাই হোক, এখানে আমরা লো ক্লাস রেসিডেন্স কে 3 নম্বরে ধরবো। তো সি দিয়ে স্টার্ট হবে, যদি কোর থেকে বলে, কোর টু পেরিফেরি। সো 3 is the correct answer. First is CBD, then light manufacturing, then A, then D. কমিউটার জোন কি না, এখানে বেটার রেসিডেন্স যারা মানে হাই রিচ ক্লাসের লোকেরা থাকবে এই বেটার রেসিডেন্সে, এবং এরা ডেলি কোরের সঙ্গে এদের লিঙ্ক থাকবে একটা বাই ইউজিং ট্রান্সপোর্ট, সে পার্সোনাল ট্রান্সপোর্ট হতে পারে, মেনলি মানে ব্যাপকভাবে বলা হয়েছে পার্সোনাল ট্রান্সপোর্ট থাকবে। ওকে, তো এটা হচ্ছে কমিউটার জোন। নাও in which of the following statement is correct about the state Himachal Pradesh? High potentiality of hydropower generation, absolutely true, কারণ আমরা জানি যে হাইড্রো পাওয়ার সেখানে জেনারেট ভালো হয় যেখানে স্লোপটা একটু বেশি, মানে যে ল্যান্ড সারফেস থাকবে তার স্লোপ যদি বেশি হয়, তো কোনো রিভার যখন আসবে তার স্পিড খুব বেশি হবে, ভালো হবে বা বেশি হবে, যে কারণে সেখানে যদি ড্যাম বানিয়ে হাইড্রো পাওয়ার করা যায়, তাহলে কিন্তু তার থেকে বেশি পরিমাণ হাইড্রো পাওয়ার হওয়ার চান্স বেশি। তো সেহেতু হিমাচল প্রদেশ ইজ এ পারফেক্ট প্লেস ফর হাইড্রো পাওয়ার প্রজেক্ট। ওকে, দেন হাই লিটারেসি, অ্যাবসলিউটলি ট্রু, হিমাচল প্রদেশের লিটারেসি কিন্তু অনেকটা হাই। আমি কতটা ঠিক আইডিয়া নেই, ক্লিয়ার না আমার কাছে, দেখে নেবে তোমরা যে হিমাচলের লিটারেসি রেট কত এখন। আর পোটেনশিয়াল ফর হর্টিকালচার ডেভেলপমেন্ট, অ্যাবসলিউটলি ট্রু, হর্টিকালচারাল যে প্রোডাক্ট বা হর্টিকালচারের যে সমস্ত এগ্রিকালচারাল ইয়েগুলো হয় সেগুলো কিন্তু হিমাচলে অনেক বেশি পরিমাণে হয়। রিচ মিনারেল রিসোর্স, সেই লেভেলের রিচ মিনারেল রিসোর্স সেখানে নেই। মিনারেল রিসোর্স আমরা যদি জানি ইন্ডিয়াতে বেশিরভাগ মিনারেল রিসোর্স, তুমি যদি দেখো গন্ডোয়ানার যে ঝাড়খণ্ড, তারপরে হচ্ছে আমাদের উড়িষ্যা,
ঠিক আছে, এগুলোতেই বেশিরভাগ মিনারেল রিসোর্স ইন্ডিয়াতে বেশি পরিমাণ রয়েছে। ওকে, হাই প্রপোর্শন অফ টেবল ল্যান্ড, এটাও নেই, কারণ ওখানকার ল্যান্ড জানি আমরা যে কতটা রাফ। সো ABC is the correct answer. 4 is the correct answer. Now, the agricultural activity from the city center to periphery provided by Gomthonan. সো এর আগের দিন আমরা পড়েছি কোশ্চেন সলভ করতে গিয়ে যে গমথনানের যে মডেল। সো ফার্স্টে থাকে এ, সেটা হচ্ছে, যদিও এখানে ফার্স্ট জোন দেওয়া নেই, যে ডেয়ারি প্রোডাক্টের যেটা, এটা আছে, মার্কেট গার্ডেনিংটা আছে। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট জোন, কেননা ফার্স্ট জোনে ডেয়ারি প্রোডাক্ট করার কারণে হচ্ছে মার্কেট গার্ডেনিং বা ডেয়ারি প্রোডাক্ট বা মিল্ক প্রোডাক্ট, যে এগুলো হচ্ছে পেরিশেবল আইটেম, মানে এগুলো খুব তাড়াতাড়ি খারাপ হয়। সো এগুলোকে তাড়াতাড়ি সিটিতে নিয়ে যাওয়ার বেশি, গুরুত্ব বেশি। সো এগুলোকে তার জন্য ফার্স্ট জোনের মধ্যে করা হয়। তারপর হচ্ছে ফায়ারউড, সো বি, দেন ডি, দেন এ, দেন সি। থ্রি সিস্টেম, থ্রি সিস্টেমে কি করা হয়, পুরো যে ল্যান্ড এটাকে 3 ভাগে ভাগ করা হয়। ওকে, একটা ল্যান্ডে সিরিয়াল ক্রপ থাকবে, একটাতে পাস্টার থাকবে, আর একটা ফ্যালো হিসেবে পড়ে থাকবে। ওকে, তো এইভাবে কাজ করা হয়। তারপরে এটা সিরিয়াল হয়ে যাবে, এটা পাস্টার হয়ে যাবে, এটা ফ্যালো হিসেবে পড়ে থাকবে, এইভাবে কন্টিনিউয়াস চলবে থ্রি সিস্টেম। নেক্সট দেখো, তোমরা কনফিউজ হবে না যে থ্রি ফিল্ড সিস্টেম আর হচ্ছে ফার্মিং এন্ড ফেরো, এখানে কি করা হয়, এখানে ইয়ারলি ডিভাইড করা হয়, 7 ইয়ার। ওকে, তো প্রথমে কি করা হয়, যে ফার্মিংটা করা হয় সেটা 3 ইয়ার, ভ্যালু যেটা থাকে, পাস্টার যেটা থাকে সেটা 3 ইয়ার, মানে 3 3 6 ইয়ার, আর 1 ইয়ার হচ্ছে ফ্যালো এই জোনে। আর এখানে হচ্ছে ইন্টেন্সিভ এগ্রিকালচার হয়, যেখানে কোনো ফ্যালো ল্যান্ড থাকে না। থ্রি ফিল্ড সিস্টেমে আমি যেটা বললাম যে ফিল্ডকে 3 ভাগে ভাগ করা হয়। আর তারপর এটাতে লাইফ স্টক, তোমরা জানো যে লাইফ স্টক। না, কোশ্চেন নম্বর 49, কোশ্চেন নম্বর 49 হচ্ছে কি বলবো, অ্যাকচুয়ালি ফ্যাক্ট বেস কোশ্চেন। সো এর অ্যান্সার দেবে করে দেওয়া আছে। সো 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1 সোলার ইরেডিয়েন্স, দেখতে পাচ্ছ ফটোস্ফিয়ার, ফটোস্ফিয়ার সানের সঙ্গে রিলেটেড। ওকে, তারপর হচ্ছে মাউন্টার মিনিমাম, সো 1 সানস্পট, then ABC, C is 4, so the formation of the layer of pollutant, ABC, আর যেটা থাকলো পলেন গ্রেন, হচ্ছে এটা। নাও দ্য হাইড্রোলিক স্লোপ থিওরি কে দিয়েছে, হর্টন, এটা ফ্যাক্ট বেস। হাইড্রোলিক স্লোপ থিওরি হর্টন 1945। স্লোপ ডিক্লাইন আমরা জানি ডেভিস, এগুলো দেখে নেবে তোমরা। হিল স্লোপ থিওরি উড। না, এটা ফ্যাক্ট বেস। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং গ্রুপ অফ স্টেট আর ইউটি রেকর্ড দ্য মোর দ্যান 30% অফ দ্য আরবান পপুলেশন অ্যাকর্ডিং টু সেন্সাস অফ 2011? গুজরাট, তামিলনাড়ু, কেরালা এন্ড পাঞ্জাব। দেখো, গুজরাটে হচ্ছে 42.6, তামিলনাড়ুতে 48.4, কেরালায় 47.7, পাঞ্জাবে 37.48। ওকে, তো এখানে এটা হচ্ছে ছত্তিশগড়ে এত পরিমাণ নেই। এখানে যদি দেখো, সেটা হচ্ছে সিকিমে নেই, মোর দেন 30% ইয়ে আরবান পপুলেশন। আর এখানে যদি দেখো তোমরা, তো হচ্ছে এখানেও ছত্তিশগড় রয়েছে। Now, so we have already covered 51. Now,
দেখো আমাদের 51 থেকে 61 পর্যন্ত মিসিং আছে, ঠিক আছে, তো ওটা আমরা লাস্টে করে নেব। তো now from 61 to onward. Now first question is river regime with reference to flow referred to. river regime বলতে কি বলে river regime বলতে তোমরা সিম্পল ওয়ার্ডে বুঝবে যে কোন একটা রিভার, ওকে, সেই রিভারে ইয়ারে মানে পার ইয়ারে কাউন্ট করা হয় এটাকে রিভার রিজিমটা, যে যে ভলিউম অফ ওয়াটার এর মধ্যে দিয়ে সাপ্লাই হচ্ছে। এক কথায় দেখতে পাচ্ছ যে শো দ্য প্যাটার্ন অফ রিভার ডিসটেন্স ইউজুয়ালি, মানে এক বছরে রিভার তার ডিসটেন্স প্যাটার্ন কেমন লং লং পিরিয়ডে, এক বছরে, সেটাকে রিভার রিজিম বলা হয়। তো এই রিভার রিজিম এর যে ওয়াটার কতটা কিভাবে ডিসচার্জ করবে, কতটা ওয়াটার নিয়ে যাবে, সেটা কিসের উপর ডিপেন্ড করে? এক তো হচ্ছে দেখো ক্লাইমেট, কেমন ক্লাইমেট, যে বেশি বৃষ্টি যদি হয় রিভারকে বেশি ওয়াটার ক্যারি করতে হবে, ওকে, এটাই তো, যে যদি রেনফল বেশি বেশি হয় কোন একটা পার্টিকুলার ইয়ারে, তাহলে সেই ইয়ারে রিভারের যে রিজিম থাকবে সেটা বেশি হবে, কারণ তাকে সেই ইয়ারে ডিসচার্জ বেশি করাতে হবে, ওকে। সো এটা ক্লাইমেটের উপর ডিপেন্ড করে। সো আমরা দেখতে পাচ্ছি রিভার রিজিম কি, দ্য প্যাটার্ন অফ সিজনাল ফ্লো অফ ওয়াটার, ট্রু, আর রিভার differs in their regime due to climatic condition, absolutely true. River regime is represented mathematically by QMax, no. River regime in Narmada and Jhelum are similar, never. কেননা এই নর্মদা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আমরা বলতে পারি এটা পেনিনসুলার রিভার, আর ঝেলাম এটা হচ্ছে হিমালয়ান রিভার। তো হিমালয়ান রিভার গুলো কি বেশিরভাগই এরা ওয়াটার তো অ্যাকচুয়ালি এ থেকে পাই, কি থেকে, রেনফল থেকে, অ্যাজ ওয়েল অ্যাজ স্নো মেল্ট থেকেও পাই। বাট নর্মদা সেটা নয়, নর্মদা যদি আমরা দেখি ম্যাক্সিমাম ওয়াটার রেনফল থেকেই হয়, ওকে, এ কিন্তু স্নো মেল্ট ওয়াটার পায় না। সো এদের রিজন কখনোই সিমিলার হতে পারে। সো এ এন্ড বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা দেখতে পাচ্ছ তোমরা যে রিভারের যে ডিসচার্জ সেটাকে দেখানো হয়েছে, ওকে, যে কোন মান্থে কেমন হয় সেটাকে করা হয়েছে, মানে ড্র করা হয়েছে গ্রাফে। Now the concept of Livingstone become popular in the discipline of political geography. The father of political geography কাকে বলা হয়? রাডজেলকে, after the publication of politics geography, okay. So Livingstone or politics geography এই দুটো হচ্ছে concerned with রাডজেল, okay, আর এটা পপুলার হয় after the releasing of politics geography. Radzel. Now, who is usually given the credit for establishing the validity of the idea that there was an ice age during which the ice sheet covered the much part of the North Europe? এটা হচ্ছে fact based question, এটা দিয়েছিল এ ক্লাসেস, ওকে, যে একটা আইসের ছিল যে সময় নর্দার্ন ইউরোপ পুরোটা আইসের আন্ডারে ছিল। এখানে দেওয়া আছে ডিটেলস, তোমরা পড়তে পারো, নোট যখন শেয়ার করা হবে। তারপর which of the following period did the archaeologists find the evidence of the permanent settlement? So এটা ফ্যাক্ট বেস কোশ্চেন, এটা হচ্ছে নিওলিথিক পিরিয়ড। নিওলিথিক পিরিয়ডে পার্মানেন্ট হিউম্যান সেটেলমেন্টের কিন্তু কি পাওয়া গেছে? প্রুফ, ওকে। নেক্সট কোশ্চেন, given below are the two statement, one is labeled assertion reason এক কথায়, among the state of India, Madhya Pradesh record the highest percentage of the scheduled tribe population in the census of 2021. But আমরা জানি এটা wrong, কারণ এটা মধ্যপ্রদেশ নয়, এটা হচ্ছে মিজোরাম স্টেট। ইউটির কথা তো যেহেতু বলেনি, ওকে, স্টেট বলেছে, ইউটি হলে এটা লাক্ষাদ্বীপ হতো, ওকে। তো স্টেট হচ্ছে মিজোরাম। অলমোস্ট
more than 90% population are the scheduled are falls under the scheduled tribe. Okay, so এটা wrong. Madhya Pradesh is located in the central part of India, dominated by the large area under the forest. আমরা জানি যে largest forest cover, not percentage, largest forest cover, forest area যদি কোনো স্টেটে থাকে সেটা হচ্ছে মধ্যপ্রদেশের কাছে আছে। তো আমরা জানি যে ট্রাইবাল গ্রুপ লার্জলি ফরেস্টের উপর ডিপেন্ডেন্ট হয়, বিকজ তারা আইসোলেট থাকতে পছন্দ করে মেন ইয়ে থেকে, লাইফ থেকে বা মডার্ন লাইফ থেকে। সো এটা ট্রু, এটা ট্রু। সো আর ইজ কারেক্ট বাট এ ইজ নট কারেক্ট। So 4 is the correct answer. Now, এখানে দেখো কালচার, কালচারাল কমপ্লেক্স, কালচারালিজম, কালচারাল ইন্টিগ্রেশন, কালচারাল ট্রিটস দ্যাট আর ফাংশনালি ইন্টাররিলেটেড, এটা হচ্ছে কালচারাল কমপ্লেক্স। ওকে, সো দেখো A is 3, so culture is 3, specialized behavior pattern under understanding and adaptation of a group, এটা হচ্ছে কালচার। দেন কালচারাল কমপ্লেক্স হচ্ছে ফাংশনালি কালচারাল ট্রিটস, এখনই বললাম কিছুক্ষণ আগে একটা কোশ্চেন অ্যানালাইজ করতে গিয়ে। কালচারাল রিজন হচ্ছে the area that is distinct from the surrounding area in a specific characteristic. একটা কালচারাল রিজন বলতে কি বোঝা হয়, যে কোন একটা পার্টিকুলার রিজিয়নে কোন কালচারাল ডমিনেন্সি যদি লক্ষ্য করা যায় তখন সেটাকে আমরা কালচারাল রিজন বলি, যে হিন্দু কালচারাল রিজিয়ন, ইসলামিক কালচারাল রিজিয়ন। ওকে, and cultural integration, integration তোমরা দেখতে পাচ্ছ interlocking nature of the sociological, technological and ideological subsystem. So D is 4, so 2 is the correct answer. Now delta and river, Mississippi, Krishna, Mississippi. Okay, সো আমরা যদি জানাগুলো আগে করি, অ্যাকচুয়ালি হচ্ছে প্রথম হচ্ছে গঙ্গা, গঙ্গা হচ্ছে অ্যাকুয়া ডেল্টা। ওকে, নর্মদা এস্টুরি, এস্টুরি এবং ডেল্টার মধ্যে তোমরা ডিফারেন্স নিশ্চয়ই জানো। তারপরে হচ্ছে টাইবার, পাসপেট, আর মিসিসিপি হচ্ছে বার্ডফোর্ড। 3 is the correct answer. Now এটাকে অনেকভাবে উচ্চারণ করা হয়, অনেক কান্ট্রিতে এর ডিফারেন্ট ডিফারেন্ট নাম আছে, কোথাও কার বলা হয়, কোথাও করি বলা হয়, কোথাও সার্ক বলা হয়। ওকে, এটা হচ্ছে গ্লেসিয়াল অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্ম, আর্মচেয়ার শেপ। ধরো এটা একটা গ্লেসিয়াল এরিয়া। ওকে, সো এটা দেখা যাচ্ছে যে পুরোটাই বরফে ঢাকা ছিল এক সময়। সো যখন বরফের মুভমেন্ট হয়েছে, নেমে গেছে এইভাবে, তখন দেখো একটা আর্ম চেয়ার শেপ একটা ইয়ে রেখে গেছে, ল্যান্ডফর্ম ফরমেশন হয়েছে, এটাকে আমরা সার্ক বা করি। ওকে, এগুলোকে আমরা এরিটি বলি এগুলোকে। সো এটা হচ্ছে থার্ড অর্ডার। আমরা যদি জানি যে ফার্স্ট অর্ডারের মধ্যে রয়েছে কন্টিনেন্ট আর মাউন্টেন বেসিন, সেকেন্ড অর্ডারের মধ্যে মেন যেগুলো যে মাউন্টেন, প্লাটু, প্লেন। ওকে, অ্যান্ড যদিও রিফট ভ্যালিটা সেকেন্ড অর্ডার রিলিফের মধ্যে হবে না, মেনলি এগুলো তোমরা করবে যে মাউন্টেন, প্ল্যাটু এন্ড প্লেন। এন্ড থার্ড অর্ডারের মধ্যে যে সমস্ত ল্যান্ডফর্ম গুলো রয়েছে, রিফট ভ্যালিও আমরা যদি দেখি যে ওটাও কিন্তু একটা ভ্যালি আছে, ল্যান্ডফর্ম হিসেবে কাজ করছে। নাও তারপর হচ্ছে হোয়াট ইজ নোন অ্যাজ দ্য ফসিল ওয়াটার। ফসিল ওয়াটার এটাও ইয়ে কোশ্চেন, ফ্যাক্ট বেস কোশ্চেন। এটা হচ্ছে জুভিনাইল ওয়াটার। ওকে, এখানে দেখবে প্রত্যেকটা ওয়াটারে ইয়ে দেওয়া রয়েছে, প্রত্যেকটা ওয়াটার যে কোন ওয়াটার কি তার ডেফিনেশন দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই সবগুলো দেখবে। জুভিনাইলকে নিউ ওয়াটার বলা হয়, ঠিক আছে? কেন বলা হয় দেখো, জুভিনাইল বলতে আমরা কি বুঝি? জুভিনাইল তোমরা শুনেছো যে আমরা যদি সাধারণ ভাষায় বলি যে জুভিনাইল স্টেজকে ইউথফুল স্টেজ বলা হয়, ইউথেরও আগে যে স্টেজ হয় সেটাকে ইউথফুল স্টেজ, জুভিনাইল স্টেজ বলা হয়।
তোমরা শুনেছো যে জুভিনাইল কোর্ট রয়েছে, যেমন যেখানে যদি আন্ডার এজ লেস দ্যান 18 কারো যদি এজ হয়, তারা যদি কোনো ক্রাইম করে, তাদেরকে জুভিনাইল হোমে বা জুভিনাইল সেন্টারে রাখা হয়। ওকে, কেন? কারণ তারা হচ্ছে ইয়াং এর থেকেও, মানে ইয়াং যে এজ আমাদের ধরা হয় তাদের থেকে ছোট। তো জুভিনাইল ওয়াটার কি ওয়াটার হিসেবে এখানে কি ধরা হচ্ছে, যে নিউ ওয়াটার, বা মানে এমন এক ধরনের ওয়াটার যেটা হচ্ছে খুব নিউ, বলতে যে সেটা সদ্য আর্থের আন্ডার ইনসাইড অফ দ্য আর্থ থেকে বাইরে আসবে, সেই রকম ওয়াটারকে এখানে জুভিনাইল ওয়াটার ধরা হচ্ছে, যেমন ফসিল ওয়াটার। ওকে, তোমরা যদি ডেফিনেশন পড়ো দেখতে পাবে, derived from the materials deep within the earth and has no previously appeared at the earth's surface or circulated in the atmosphere। বলছে যে এমন একটা ওয়াটার যেটা আর্থের বাইরে কখনো অ্যাটমসফিয়ারের না কন্ট্যাক্টে এসেছে, না তার কোনো সার্কুলেশন হয়েছে। ওকে, দেখো এখানে আরো বলা হয়েছে যে ম্যাগনেটিক ওয়াটার ইজ অলসো নন অ্যাজ দ্য জুভিনাইল ওয়াটার। নাও এটা ফ্যাক্ট বেস কোশ্চেন, যে which of the following mines have their association with gypsum? So A, C and E is the correct answer. A, C and E. দেখো অ্যাকচুয়ালি তোমাদের বলি, আমি এই ধরনের ফ্যাক্ট বেস কোশ্চেন বিশেষ করে যে সমস্ত রিসোর্স বা মিনারেল গুলো রয়েছে ইন্ডিয়ার রেসপেক্টে, জিওগ্রাফি অফ ইন্ডিয়ার, আমি অ্যাভয়েড করার চেষ্টা করি। ঠিক আছে, সবসময় করি, কারণ এই রকমের কোশ্চেন একটা বা দুটো আসবে, সেই জন্য এত ইনফরমেশন বা এত কিছু মনে রাখা একজনের পক্ষে সম্ভব না। আর এখন যে কোশ্চেন গুলো দিচ্ছে সেগুলো হচ্ছে ম্যাক্সিমামে হচ্ছে আমাদের মাইনর গুলো দিচ্ছে, মেজর গুলো নয়। ওকে, সো তোমরা চাইলে এগুলোকে পড়তে পারো, চাইলে অ্যাভয়েড করতে পারো, আপ টু ইউ। নাও, which of the following atmospheric gases has not been represented by the correct symbol? আমরা জানি যে প্রত্যেকটা গ্যাস বা প্রত্যেকটা মেটেরিয়ালস কি কিন্তু আমরা কি করা হয়েছে, যে তার সিম্বল দিয়ে ইয়ে করা হয়, পাবলিক করা হয়, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, তোমরা জানো। সো সেখানে আমাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে যে কোনটা কারেক্ট নয়। ওকে, নট কারেক্ট। সো একটা হচ্ছে দেখো নিয়ন, নিয়ন যদি দেখো NE ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। ওকে, তারপরে রয়েছে আমাদের হিলিয়াম, এটাও কারেক্ট, HE। তো নিয়ন এন্ড হিলিয়াম এখানে কারেক্ট রয়েছে। তাহলে এই দুটো যদি কারেক্ট হয়, আমাদের ফলস দুটো অপশন চুজ করতে দিয়েছে, নট কারেক্ট। তো পড়ে থাকলো সি এন্ড ডি, তো সি এন্ড ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাও, which of the following are not the properties of the correlation coefficient? Not এখানেও দেখো, তোমরা যদি পড়ো মেন ইয়ে দুটোকে, ডি এন্ড ই, দেখবে যে বলেছে আর ইকুয়াল টু +1 ইন্ডিকেট দ্য পারফেক্টলি নেগেটিভ। আমরা জানি যে এটা পারফেক্টলি নেগেটিভ নয়, পারফেক্টলি পজিটিভ, নট নেগেটিভ। আর আর -1 এটা হচ্ছে পারফেক্টলি নেগেটিভ। সো এই দুটো হচ্ছে রং, আমাদেরকে নট জিজ্ঞেস করেছে এবং দুটোই অপশন। সো আমরা এলিমিনেট করেও কিন্তু অ্যান্সার এখানে পেয়ে যাই। তারপরেও তোমরা কোরিলেশন সম্বন্ধে পড়বে, যে কোরিলেশনের ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে ভ্যারি করে। আর ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ স্কেল, এর কোনো ইন্ডিপেন্ডেন্ট অফ স্কেল কেন বলা হয়েছে? দেখো আমরা এর আগের দিনও বলেছি যে কোরিলেশনের কোনো ডিপেন্ডেন্ট এন্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয় না, ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট এর ভেরিয়েবল হয় না, দুটোকেই সমান ধরা হয়। ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি? আমরা যখন কোনো একটা কিছু ড্র করি, একটা থাকে এক্স আর একটা থেকে ওয়াই। তো ওয়াই এ যেটা থাকে, যেটাতে ধরো কোনো একটা আমরা হিস্টোগ্রাম ড্র করলাম, হিস্টোগ্রাম, ওকে, বা কোনো বার গ্রাফ ড্র করলাম, যাই হোক। ওকে, সো এখানে আমরা কি দেখাচ্ছি, যে ধরো আমরা নিচে দেখালাম, যে ধরো মাইনিং দেখালাম, যে এতটুকু এরিয়া মাইনিং হয়েছে, ঠিক আছে। সঙ্গে আমরা এইদিকে দেখাচ্ছি ডিফরেস্টেশন, যে এতটা এরিয়া ডিফরেস্টেশন হয়েছে, মানে মাইনিং এর জন্য ফরেস্ট লস হয়েছে।
সো আমরা এখানে ডিফরেস্টেশন দেখাচ্ছি, এখানে মাইনিং দেখাচ্ছি। তো মাইনিংটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর মাইনিং এর উপর ডিপেন্ড করছে কি ডিফরেস্টেশন। সো রিগ্রেশনে বা অন্যান্য ক্ষেত্রে দুটো ভেরিয়েবলকে আমরা দেখি, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট আর একটা ইন্ডিপেন্ডেন্ট। বাট ইন কেস অফ কোরিলেশন আমরা এরকম কোনো ভেরিয়েবলকে চিহ্নিত করি না যে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা ইন্ডিপেন্ডেন্ট, এরকম নয়। দুটো ভেরিয়েবল, জাস্ট ভেরিয়েবল, তাদের মধ্যে কোরিলেশন আছে কিনা আমরা শুধু সেটা দেখি। ওকে, এটা হচ্ছে বেসিক ডিফারেন্স রিগ্রেশন আর এর মধ্যে। আর ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য চয়েস অফ অরিজিন, এটা ট্রু, যেটা আমাদের চয়েসের উপরে ডিপেন্ড করে। সো ডিএন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা তোমরা পড়বে যে y বাই yn t বাই tn এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটির ফর্মুলা। সো তোমরা দেখবে যে অ্যান্সার যে এক্সামে যে অ্যান্সারটা এর আগে একদিন মনে হয় বলছিলাম যে এনটিএ সাফি নিয়েছে, বাট সাফি ইজ নট এ কারেক্ট অ্যান্সার, এটা এনএআরডি ইজ এ কারেক্ট অ্যান্সার। ওকে, আমরা সেই সময় এটা নিয়েও প্রচুর, মানে সবচেয়ে বেশি ক্লেম হয়েছিল এটা নিয়ে, ইয়ে করা হয়েছিল, চ্যালেঞ্জ করা হয়েছিল, বাট তারপরে এটাকে কনসিডার করা হয়নি, ওরা সেটাই নিয়েছে। তো এটা আমরা কিছু করতে পারবো না, বাট আমরা এর পরেও যদি এক্সামে আসে এই কোশ্চেনটা আমরা সবসময় এনএআরডি করে আসবো, কারণ আমাদের সঠিকটা করে আসাটা সবচেয়ে বেটার। কারণ 2018-তেও এই কোশ্চেনটা এসেছিল, 2018-তেও তোমরা যদি পিওয়াইকিউ সলভ করে থাকো অলরেডি জানবে। তো 2018-তে যখন এই কোশ্চেনটা আসে তখন কিন্তু ওরা এনএআরডি নিয়েছে স্যার। ওকে, তো এনএআরডি 1964-এ তার থিওরি দিয়েছে। তোমাদের প্রত্যেকটা এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি যতজন আছে, থমসন থেকে শুরু করে, স্মিথ থেকে শুরু করে, কেন্ডেল, তারপরে হচ্ছে ভাটিয়া, শেফ, কুশরো, ঠিক আছে, তারপর হচ্ছে দেশপান্ডে, যতজন দিয়েছে প্রত্যেকের কিন্তু যে মডেল রয়েছে সেই মডেলে কিন্তু আলাদা নাম আছে, ঠিক আছে। এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি এভ্যালুয়েশন ইন্ডেক্স, ঠিক আছে, তারপরে হচ্ছে গেইন ইকুইভ্যালেন্ট ইন্ডেক্স। ওকে, সো এই যে নামগুলো রয়েছে এবং প্রত্যেকটা যে মডেল গুলো রয়েছে এগুলো কিন্তু মনে রাখা খুব জরুরি, এবং তার ইয়ার, যে কোন ইয়ারে সেই ফর্মুলা বা সেই থিওরি এসেছে। নাও, northward slope remain forested in the mountainous area due to radiation intensity. Okay, এটা ফ্যাক্ট, অ্যাকচুয়ালি ফ্যাক্ট বেস, বাট তাও আন্ডারস্ট্যান্ডিং এর এখানে রয়েছে যে নর্থওয়ার্ড যে স্লোপ রয়েছে রিমেন ফরেস্টেড মাউন্টেনিয়াস এরিয়ার, সেটা কেন থাকে, ফরেস্টের কভারে থাকে। আমরা জানি যে দেখো কোনো একটা জায়গায় জন্য তোমরা পড়বে যে আমাদের যে অ্যামাজন ফরেস্ট রয়েছে, তো অ্যামাজন ফরেস্ট গড়ে ওঠার পিছনে কিন্তু রিজন এইটা নয় যে ওখানে হয়, মানে সয়েল খুব বেশি উর্বর বা সয়েল অনেক বেশি ফার্টাইল, এরকম কিছু নয়। ওখানে ফরেস্ট ডেভেলপমেন্টের মেন রিজন হচ্ছে ওখানকার টেম্পারেচার ডিফারেন্স, মানে রেডিয়েশন। ওকে, একটা হচ্ছে রেডিয়েশন, দুই হচ্ছে ওয়াটার। যখন একটা ট্রি এই দুটো জিনিসই পাচ্ছে সেখানে কিন্তু ডেন্সিয়েস্ট ফরেস্ট গড়ে ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওকে, সো ডিফিউশন অফ হিট এর সঙ্গে ফরেস্টের কোনো রিলেশন নেই, রেলাইট স্ক্যাটারিং এর সঙ্গে এর কোনো রিলেশন নেই। রেলাইট স্ক্যাটারিং আমরা জানি যে লাইট আসে, ডিফারেন্ট ডাস্ট পার্টিকেল রয়েছে, তার সঙ্গে স্ক্যাটার হয়, আমাদের যে রেডিয়েশন রয়েছে। সেন্সিবল হিটের সঙ্গে আমাদের কোনো রিলেশন নেই, বাট রেডিয়েশনের যে ইন্টেন্সিটি সেটার সঙ্গে রিলেশন রয়েছে। যে আমরা জানি যে মানে ট্রি এর মানে বেড়ে ওঠার জন্য মিনিমাম টেম্পারেচার দরকার 4 ডিগ্রি। 4 ডিগ্রির নিচে যদি টেম্পারেচার যায় সেখানে কিন্তু ট্রি এর যে গ্রোথ সেটা ভালো হবে না। তেমন 48 ডিগ্রি সেলসিয়াসের বেশি যদি হয় সেখানে কিন্তু এই দুটোই কিন্তু মানে ট্রি এর গ্রোথের জন্য একদমই সুইটেবল নয়। সুইটেবল কত? 16 to 32 ডিগ্রি সেলসিয়াস। সো রেডিয়েশন ইন্টেন্সিটি এর জন্য ম্যাটার করে যে কোনো একটা জায়গায় পার্টিকুলার এরিয়ায় ভেজিটেশনের যে গ্রোথ সেটা কিন্তু তার রেডিয়েশন ইন্টেন্সিটির উপরে ডিপেন্ড করে। ওকে, নাও
দেখো স্পেকট্রাল ব্যান্ড, আমরা জানি যে স্পেকট্রাল রেডিয়েশন কাকে বলে, যে কোন একটা স্যাটেলাইট কতটা ব্যান্ড সে ইউজ করে টু কালেক্ট দ্য ডেটা ফ্রম আর্থ সারফেস, সেটাকে আমরা স্পেকট্রাল ব্যান্ড বলি। আলাদা আলাদা স্যাটেলাইট আলাদা আলাদা ব্যান্ড ইউজ করে। এখানে যেমন 4টে ব্যান্ডের কথা দেখানো হয়েছে, ব্লু, গ্রিন, রেড এন্ড থার্মাল। ওকে, তো দেখো প্রথমে রয়েছে ব্লু, তারপর ভেজিটেশন স্ট্রেস অ্যানালাইসিস, তারপরে রয়েছে গ্রিন। সো দেখো আমাদের এখানে কোস্টাল ম্যাপিং রয়েছে, এটার সঙ্গে হচ্ছে ব্লু, ব্লু রিলেটেড হচ্ছে কোস্টাল ম্যাপিং। ওকে ওকে, ব্লু ব্যান্ডকে আমরা ইউজ করি কোস্টাল ম্যাপিং এর জন্য, কারণ আমরা যদি ভিজিবল ব্যান্ডে দেখি, ভিজিবল ব্যান্ডে ওয়াটার অ্যাজ এ ব্লু শো করে। তোমরা যদি দেখো ভিজিবল ব্যান্ড বা তোমরা দেখবে গুগল আর্থ ইমেজ দেখবে, গুগল আর্থে যে ইমেজ গুলো অ্যাপিয়ার হয় সেগুলো কিন্তু সব ভিজিবল ব্যান্ডে। ওকে, মানে সাধারণ আমরা যে চোখে দেখি সেই চোখে সেই রকম ব্যান্ডে দেখানো হয়। তো সেখানে কোস্টাল জোন বা কোস্টালের যে আমাদের সুন্দরবনকে দেখবে, সো দেখেই তুমি বুঝতে পারবে যে এটা সুন্দরবন এরিয়া, এটা ওয়াটার এরিয়া। সো এটা ব্লু ব্যান্ডের দ্বারা করা যেতে পারে কোস্টাল ম্যাপিং। ওকে, দেন হচ্ছে গ্রিন। গ্রিনকে আমরা ইউজ করি ভেজিটেশনের ডিসক্রিমিনেশনের জন্য। কেন আমি বলছি, ধরো এটা একটা পার্টিকুলার এরিয়া, এখানে ধরো রয়েছে এগ্রিকালচারাল রিজন, এখানে রয়েছে ফরেস্ট, এটা হচ্ছে ফরেস্ট এফ, এটা হচ্ছে এগ্রিকালচারাল রিজন। সো ধরে নাও এখানে গম চাষ করা আছে, হুইট। তো এই হুইট যখন ম্যাচিওর অবস্থায় আসবে, ওকে, এরও রিফ্লেকশন কিন্তু ভিজিবল ব্যান্ডে গ্রিনই হবে। আমরা কিন্তু এই 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 এরিয়াটাকেও গ্রিন দেখবো স্যাটেলাইটে ইমেজে, এটাকেই গ্রিন, এটাকেও কিন্তু গ্রিন দেখবো। ওকে, বাট এদের যে গ্রিনের যে ইন্টেন্সিটি বা ডেপথ, এদের দুজনের যে ডেপথের মধ্যে ডিফারেন্স, সেটা কিন্তু আমরা ক্লিয়ারলি দেখতে পাবো। এদের দুজনের যে ইমেজ, তার ডেপথে বা ইমেজের যে ডিপনেস যেটা থাকবে, ধরো এটাও গ্রিন, আমরা জানি যে হালকা গ্রিন, আর এটা থাকবে ডিপ গ্রিন। ওকে, তো সেখান থেকে কিন্তু আমরা ভেজিটেশনকে ডিসক্রিমিনেট করতে পারি যে এটা এই ভেজিটেশন, এটা হচ্ছে ডেন্স ভেজিটেশন, বা এটা হচ্ছে আমরা বলতে পারি টল ভেজিটেশন, একটাকে আমরা বলতে পারি স্মল ভেজিটেশন বা হাইটে স্মল ভেজিটেশন। ওকে, নাও রেড, রেডকে আমরা কিসের জন্য ইউজ করছি, টু ডিফারেন্সিয়েট সয়েল ফ্রম ভেজিটেশন। আমরা জানি যখনই আমরা রেড ব্যান্ড যখন ইউজ করি, ওকে, যখনই আমরা ফলস কালার কম্পোজিট, যদি আমরা কোন একটা ইমেজকে আমরা জানি ফলস কালার কম্পোজিট করা হয়, তোমরা যখন পড়বে বুঝতে পারবে যে রেড, গ্রিন এবং ব্লু, ঠিক আছে, এই তিনটে কালারের বদলে আমরা ইনফ্রারেড, রেড এন্ড গ্রিন ইউজ করি, চেঞ্জ করে দিই। রেডকে ইনফ্রারেডে দেখাই, গ্রিনকে রেডে দেখাই, ব্লুকে গ্রিনে দেখাই। কেন? কারণ সেই সময় আমরা যদি এটা করি, তাহলে আমরা জানি যে ফলস কালার কম্পোজিটে ভেজিটেশন সবসময় রেড শো করে। তো যখনই আমরা একটা ইমেজে ফলস কালার কম্পোজিট করবো, সঙ্গে সঙ্গে সেখানে যে ধরো বোঝা যাচ্ছে না, একটা জায়গায় সয়েল এবং ভেজিটেশন, ওকে, ধরে নাও এটা গোটাটা একটা ফরেস্ট, সেই ফরেস্টের মধ্যে কোনো একটা জায়গায় ফাঁকা, ছোট একটা জায়গায় ফাঁকা জায়গা আছে, কিন্তু বোঝা যাচ্ছে না যে এই জায়গাটা ফরেস্টই নাকি সয়েল, শুধু খালি খালি জায়গা পড়ে আছে। তো সাধারণ চোখে যদি এটা না বোঝা যায়, যখন আমরা এটাকে ফলস কালার কম্পোজিট করে যদি ভেজিটেশনকে রেড করে দিই, তাহলে এই সয়েলটা কিন্তু রেড শো করবে না, সয়েলটা কিন্তু ব্ল্যাক ব্ল্যাক শো করবে। তখনই আমরা দেখে কিন্তু ভেজিটেশনকে সয়েল থেকে ডিফারেন্ট করতে পারবো, যে না এইটুকু সয়েল সয়েল আর বাকিটা ভেজিটেশন। ওকে, থার্মাল ভেজিটেশন স্ট্রেস অ্যানালাইসিস। থার্মাল ব্যান্ড যখন আমরা ইউজ করি, থার্মাল ব্যান্ডে কি, থার্মাল ব্যান্ড কি দেখে, যে ধরো থার্মাল ব্যান্ড কোনো একটা বডিকে স্ক্যান করছে বা কোনো একটা পার্টিকুলার, ধরো এই জায়গাটাকে স্ক্যান করছে থার্মাল ব্যান্ডের দ্বারা, এখানে দেখাবে যে কোন পার্টিকুলার প্লেসে কি ধরনের টেম্পারেচার রয়েছে। ধরো এখানকার গড় টেম্পারেচার হচ্ছে 32, এটা হচ্ছে ধরো দেখালাম 35, এই জায়গাটা হচ্ছে 30। সো থার্মাল ব্যান্ড কি দেখাবে, সবচেয়ে বেশি রেড কালারে বা মানে কি বলবো সবচেয়ে বেশি হাই ইন্টেন্স কালারে দেখাবে এটাকে,
তার থেকে মডারেট এটা দেখাবে এবং লো এটা দেখাবে। সো ভেজিটেশনের যে স্ট্রেস সেটা আমরা কি থেকে বুঝবো? দেখো, ভেজিটেশনের স্ট্রেস অনেক ভাবে হতে পারে। তার মধ্যে ভেজিটেশনের আরেকটা স্ট্রেস হচ্ছে, সেটা হচ্ছে ওয়াটার স্ট্রেস। ভেজিটেশনের যখন স্ট্রেস মানে ইয়ে হয়, বা হেলথে যখন কোনো প্রবলেম হবে, স্ট্রেস, কোনো ওয়াটার স্ট্রেস বা যে কোনো স্ট্রেস হতে পারে যখন হয়, তখন তার যে পাতার কালার সেগুলো কিন্তু চেঞ্জ হতে থাকে। এবং সেই ভেজিটেশন অ্যাজ ওয়েল অ্যাজ তার অ্যাসোসিয়েট এরিয়া, মানে কি বলবো, ধরো ফরেস্ট দেখা হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ ফরেস্টের অ্যাসোসিয়েট এরিয়া দেখা হচ্ছে যে সেই জায়গাটা ওয়াটারের ইন্টেন্সিটি কেমন রয়েছে। ঠিক আছে, যখনই আমরা এই দুটোকে একসঙ্গে ম্যাপিং করব, তোমরা যখন করবে কাজ অ্যাকচুয়ালি এটা বুঝতে পারবে মাস্টার্স লেভেলে গিয়ে বা পিএইচডি লেভেলে গিয়ে, যে যখন আমরা ভেজিটেশনের স্ট্রেস অ্যানালাইজ করি, তোমরা নাম শুনেছো এনডিভিআই, নর্মালাইজ ডিফারেন্স ভেজিটেশন ইন্ডেক্স, এইরকম অনেক ইন্ডাইসিস আছে। সাভি আছে, সয়েল অ্যাডজাস্টেন্ট ভেজিটেশন ইন্ডেক্স। ওকে, সাভি ওটার নাম হচ্ছে ফুল ফর্ম। ওখানে কি করা হয় না, ভেজিটেশনের সঙ্গে কনসার্ন বা অ্যাসোসিয়েট যে এরিয়ার যে সয়েল আছে সেটারও ময়েশ্চার কন্টেন্টকে অ্যানালাইজ করা হয় এবং দেখা হয় যে সেই এরিয়ার সয়েলে ঠিক পরিমাণে ময়েশ্চার আছে কিনা। যদি ময়েশ্চার থাকে তাহলে জানতে হবে সেখানে ভেজিটেশনের যে স্ট্রেস সেটা ওয়াটার রিলেটেড নয়, সেটা অন্য কোনো কারণে। ঠিক আছে, এবং যদি দেখা যায় যে না, ওয়াটারে সয়েলে ময়েশ্চার কন্টেন্ট একদমই নেই, তখন জানতে হবে এই স্ট্রেসটা যে ভেজিটেশনের সেটা মেবি ডিউ টু low availability of moisture. Clear? So correct answer is 2. Now, when a manufacturing firm locates very close to the raw material suppliers or to the supplying finished or to supplying the finished product is termed as the localization economics. Okay, যে র মেটেরিয়াল ক্লোজ এবং অ্যাজ ওয়েল অ্যাজ ফিনিশ প্রোডাক্টকে সাপ্লাইয়ের জন্য যখন ম্যানুফ্যাকচারিং ফার্মস র মেটেরিয়াল ক্লোজলি লোকেটেড হয়, তখন সেটাকে লোকালাইজ ইকোনমিক্স বলা হয়। দ্য টার্ম অ্যান্থ্রোপোজিওগ্রাফি কে দিয়েছিল? রাইটজেল। তো এটা নিয়ে তোমরা একদমই কনফিউশন হবে না, কারণ তোমরা যদি থটের বই পড়ো দেখবে অ্যান্থ্রোপোজিওগ্রাফির সঙ্গে অ্যাসোসিয়েট করে স্টাডি অফ হারমোনিয়াস রেসিপ্রিক্যাল রিলেশনশিপ অফ ম্যান অ্যান্ড নেচারও কোথাও আছে, কোথাও জিওগ্রাফিক্যাল অফ ম্যান অ্যান্ড হিজ ওয়ার্ক ইন রিলেশন টু দ্য আর্থ সারফেস, এটাও আছে যদি তোমরা স্বাধীন মাজিদ হোসেনের থট বই পড়ো। ঠিক আছে, বাট এনটিএ যে অ্যান্সার নিয়েছে তোমরা সেটার সঙ্গে যাওয়ার চেষ্টা করবে। ওকে, সেটা হচ্ছে 1, এনটিএ এর সঙ্গে গিয়েছে, তোমরা এর সঙ্গে যাবে। নাও, what will be the median of the distribution represented by given graph? দেখো, আমরা মিডিয়ান কিভাবে ইউজ করি যদি গ্রুপ ডেটা না হয়? মিডিয়ানকে বের করা সবচেয়ে ভালো হচ্ছে সেটাকে হয় মোর দেন থেকে কি বলবো, অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজাও। অ্যাসেন্ডিং অর্ডার এবং ডিসেন্ডিং অর্ডারে আনগ্রুপ যদি ডেটা, গ্রুপ ডেটার কথা বলছেন, আনগ্রুপ ডেটা যদি আমরা সাজাই, যদি 5টা থাকে, 5টা আনগ্রুপ ডেটা থাকে, তাহলে জানবে যে 3 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে মিডিয়ান। যদি 4টে ডেটা থাকে তাহলে 2 নম্বর প্লাস 3 নম্বরকে যোগ করে সেটাকে 2 দিয়ে ভাগ করে যে এটা পাওয়া যাবে, সংখ্যাটা পাওয়া যাবে, সেটাই হচ্ছে তার, সেই নম্বর সংখ্যাটা হচ্ছে তার মিডিয়ান। ওকে, সো আমরা জানি যে লেস দেন এবং মোর দেন এটা আমরা কিসে করি? মিডিয়ানে করি। সো দেখো এখানে কি করেছে, মানে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারে সাজিয়েছে। এটাকে কি করা হয়েছে? ডিসেন্ডিং অর্ডার, এটাকে অ্যাসেন্ডিং অর্ডার, এবং দুটোর যে মার্জ এরিয়া সেটাকে নেওয়া হয়েছে। সো এটা কি রিপ্রেজেন্ট করছে? মিডিয়ানকে বলে দিয়েছে এখানে মিডিয়ান। সো এখানকার মিডিয়ান হচ্ছে 60। ওকে, এখানে দেখতে পাচ্ছ, দেখো এই গ্রাফটাই মানে এখানে উপরে 4টে নিচে 3 থেকে নেওয়া হয়েছে। ওকে, বাট এই গ্রাফটা আরো ভালো বুঝিয়েছে যে
কোন জায়গাটায় অ্যাকচুয়ালি মিডিয়ানটা হওয়ার কথা। রান গ্রুপ ডেটা যদি করে থাকো ক্যালকুলেশন জানবে। Now, which of the following map scale would be the most useful for the study of detailed geographic feature in the landscape of farming community? দেখো ডিটেলস কোনো জিনিস যদি স্টাডি করতে চাই আমরা, ডিটেলস কোনো ল্যান্ডস্কেপের স্টাডি, সেটা সবসময় লার্জ স্কেলে বেশি হয়, ভালো হয়। ওকে, তার জন্য প্ল্যানিং পারপাসে আমরা ক্যাডাস্ট্রাল ম্যাপ যে ইউজ করি তারও কিন্তু যে আরএফ থাকে 1:2500 থাকে। কেন? কারণ লার্জ স্কেলে আমরা প্ল্যানিং ভালো করতে পারি, কারণ যত বেশি আমাদের ল্যান্ড সারফেস অ্যাপিয়ার হবে আমরা বুঝতে পারবো যে সেখানকার ল্যান্ড ক্লাস বা এলইউএলসি যেটাকে বলে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার কেমন, ততই কিন্তু আমরা প্ল্যানিং বা ল্যান্ডস্কেপ মানে ইয়ে করার জন্য, স্টাডি করার জন্য ইজি। সো কারেক্ট অ্যান্সার ইজ 1:10,000. Now, according to 2011 census, the scheduled tribe accounts 8.6. তোমরা জানবে যে শিডিউল ট্রাইবের যে পার্সেন্টেজ ইন্ডিয়া 8.6, আর যে শিডিউল কাস্ট আছে সেটা হচ্ছে 14%. ওকে, according to 2011 census data. So according to 2011 census, the scheduled tribe accounts for 8.6% of the India's population and spread largely forested and hilly region. আমরা বললাম যে এরা আইসোলেট থাকতে পছন্দ করে। So এটা কারেক্ট, assertion correct. The essential characteristics of the scheduled tribe community are the primitive traits, geographical isolation, তারা আইসোলেশনে থাকতে পছন্দ করে, and economic backwardness. So absolutely true and correct explanation as well. So 1 is the correct answer. Now, state and UT wise location of the biosphere reserve. আমরা জানি যে ইন্ডিয়াতে আপাতত 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, তার মধ্যে 12টা রয়েছে ইউনেস্কো ইয়েতে, ইউনেস্কোর মধ্যে লিস্টের মধ্যে। ওকে, সো এটাও তোমরা আলাদাভাবে মনে পড়ে রাখবে যে 18টা কোনটা এবং 12টা যেটা ইউনেস্কোর এতে রয়েছে লিস্টে, সেগুলো কোনগুলো। দেখো এটা কারেক্ট, নকরেক মেঘালয়, কোল্ড ডেজার্টের জম্মু কাশ্মীর এটা ফলস, কেননা এটা রয়েছে আমাদের হিমাচল প্রদেশে। শিমলিপাল উড়িষ্যা কারেক্ট। সো আমাদের কারেক্ট বলেছে এ এন্ড সি, এ এন্ড সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এটা ফলস। Now, all human action associated with the production, marketing and consumption of good. Okay, দেখো so all human action associated with the production, marketing, production এখানে কমা হবে একদম, কমা, marketing and consumption of good and services is defined as economic activities. True. All human action linked not only production, marketing and consumption of good and services but time spent এটা লাইজিওর না হয় হয়তো লাক্সারিয়াস হতে পারে, ঠিক আছে, and pleasure activity are also defined as the economic activity, but এটা ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে পড়ে না। যে টাইম স্পেন্ট অন লাক্সারিয়াস এন্ড মানে প্লেজার, যেগুলো মানুষকে লাক্সারিয়াস লাইফ এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ প্লেজার দেয়, সেগুলোকে আমরা ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে ধরি না। আমরা সাধারণত কনজাম্পশন অফ গুড, সার্ভিসেস অ্যাজ ওয়েল অ্যাজ যে প্রোডাকশন, মার্কেটিং করা হচ্ছে সেগুলোকে আমরা ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে ধরি। সো 3 is correct because the statement 1 is correct but statement 2 is incorrect. Which of the following are not the functional region? আমরা জানি যে ফাংশনাল রিজন কাকে বলে, যে দুটো রিজিয়নের মধ্যে যখন ইন্টারঅ্যাক্ট হয় এবং দুটো রিজিয়নই কিন্তু একে অপরের উপর নির্ভর করে বা ধীরে ধীরে বাড়তে থাকে, ঠিক আছে। এটা হয়তো এগ্রিকালচারাল রিজিয়ন, এটা হচ্ছে মেট্রোপলিটন বা আরবান রিজিয়ন, এখান থেকে ফুডের সাপ্লাই হচ্ছে এখানে, এখান থেকে ডিফারেন্ট টাইপস অফ সার্ভিস যেমন ব্যাংকিং সার্ভিস, হসপিটালিটি, এগুলো। সো দুটোর মধ্যে যে ইন্টারাকশন সেটাকে ফাংশনাল রিজন বলে। তো এখানে নট জিজ্ঞেস করা হচ্ছে আমাদের। So Middle Ganga Plain is not a functional region. Okay, Malwa Plateau region is not a functional region. Okay, but national capital region আমরা জানি যে দিল্লি, যে ন্যাশনাল ক্যাপিটাল রিজন এটা হচ্ছে আমাদের এর মধ্যে পড়ে, কি বলে ফাংশনাল রিজনের মধ্যে পড়ে। কলকাতা হাওড়া কনভারসেশন এটা ফাংশনাল রিজনের মধ্যে পড়ে। যেমন হাওড়া থেকে যদি হাওড়াতে যদি কোনো ইয়ে থাকে মানে
ভিলেজ এরিয়া, সেখান থেকে হয়তো যে সমস্ত ইয়েগুলো রয়েছে ডিফারেন্ট প্রোডাক্ট, এগ্রিকালচারাল প্রোডাক্ট, সেটা কলকাতায় সাপ্লাই করা হচ্ছে, এবং কলকাতার ডিফারেন্ট টাইপস অফ মেডিকেল সার্ভিসেস অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাংকিং সার্ভিসেস, আরো ডিফারেন্ট যে সমস্ত সার্ভিসেস আছে যেগুলো কিন্তু হাওড়াকে ইয়ে দিচ্ছে। তো এই দুটো কিন্তু ফাংশনাল, বি অ্যান্ড ডি হচ্ছে ফাংশনালিজমের মধ্যে পড়ছে। সো এ অ্যান্ড সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেহেতু নট বলেছে। নাও Puerto Rico Deep, Sunda Trench, Philippines, and Point Boro. Okay, so Puerto Rico এটা রয়েছে আটলান্টিকে, ওকে, ফিলিপিন্স এটা রয়েছে প্যাসিফিক ওশান, সুন্ডা এটা রয়েছে ইন্ডিয়া। সো আমরা যদি দেখি ফার্স্ট হচ্ছে এ ইজ 4, A4, A3, so A Atlantic 3, so 4 is the correct answer. A3, B4 South Australia, B4। আচ্ছা দেখো এখানে না একটু প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে কি 1 আছে, তারপরে 3, 4 and 5 আছে, এটা হবে 2, 3 and 4, এই জন্য বলছে না। তো 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে তোমরা দেখতে পাবে পোর্টো রিকো, সুন্দা, ফিলিপিন্স and পয়েন্ট বড়ো। The drift theory of the Wagner was postulated mainly to explain, drift theory আমরা জানি যে ওয়েগনারের দেওয়া, সেই থিওরিকে কেন দেওয়া হয়েছিল আমরা জানি যে মেন যে কারণ ছিল সেটা হচ্ছে পাস্ট ক্লাইমেটিক চেঞ্জ। ওকে, পাস্টে কি ধরনের ক্লাইমেট চেঞ্জ হয়েছে, সেটাকে কিভাবে চেঞ্জ হয়েছে, কেন হয়েছে, তার অ্যানালাইজ করতে গিয়ে আমাদের ওয়েগনার 1914 সালে তার কিন্তু এই ইয়ে দিয়েছিলেন এক্সপ্লেনেশন, এবং তার মেজর কারণ এটাই ছিল যে জিওগ্রাফিক্যাল সিমিলারিটিস অফ দ্য কোস্ট অ্যান্ড গ্লেসিয়েশন অ্যান্ড মেজর ক্লাইমেটিক চেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড, এই দুটো এক্সপ্লেনেশন। জিওগ্রাফিক্যাল সিমিলারিটিস বলতে আমরা জিগসফ ফিট পড়েছি, যে কিভাবে আফ্রিকা এন্ড আমাদের যে ইয়ে রয়েছে আমেরিকা, এই দুটো একসঙ্গে ফিট হয়, এবং এর যে জিওগ্রাফিক্যাল সিমিলারিটিস মানে এই কোস্ট বরাবর আর এই কোস্ট বরাবর যে রক বা জিওলজিক্যাল যে সিমিলারিটি কেন পাওয়া যায়, এটা এক্সপ্লেন করার জন্য কিন্তু মেনলি ওয়েগনারের এই থিওরি বা হাইপোথেসিস বলতে পারি আমরা। এটা ফ্যাক্ট বেস কোশ্চেন, যে ডু নট vegetation do not part in tropical phone forest, so 2 is the correct answer here, C and D. Now step সাইলেন্ট ভ্যালি বা স্যালাইন ভ্যালি অনেক অনেক জায়গায় বলে, সেটা হচ্ছে কেরালার সঙ্গে যুক্ত, যেটা হচ্ছে কুন্তি রিভারের ওপর, মনে রাখবে এটা কুন্তি রিভারের ওপর রয়েছে। চিপ্পো এটা উত্তরাখণ্ড, এটাকে শুরু করেছিল কে, সুন্দরলাল বহুগুণা। বাট একটা জিনিস মনে রাখবে, 21st এটা শুরু করেছিল 27 উইমেন, ওকে, এবং এর নেতৃত্ব দিচ্ছিল কে, গৌরা দেবী। নর্মদা বাঁচাও কে দিয়েছিল, মেধা পাটেকর। সি এটা হচ্ছে গুজরাটের সঙ্গে রিলেটেড, নর্মদা রিভার। আর জঙ্গল বাঁচাও হচ্ছে ঝাড়খণ্ড। সো A4, B3, so 4 is the correct answer. Now peneplain, denotes, peneplain কি, the level surface from at the old stage of the fluvial cycle, okay, তারপর বলছে level surface by wind erosion no, marine erosion no। দেখো মিটিং অফ ফ্লাড প্লেন, এটার দ্বারা কি হয়, প্যান প্লেন হয়, নট পেনি প্লেন। এটা ক্রিকমেট দেওয়া, এটার দ্বারা কি হয়, প্যান প্লেন হয়, নট পেনি প্লেন, এটা মাথায় রাখতে হবে। পেনি প্লেন এবং পেডি প্লেন, পেনি প্লেন কিন্তু দেওয়া ডেভিসের, আর পেডি প্লেন দেওয়া কিং। তো এটা ফ্লুভিয়ালের অ্যাসোসিয়েটেড ফ্লুভিয়াল অ্যান্ড এন্ড প্রোডাক্ট অফ দ্য ইরোশন।
So A and E is the correct answer. One. Arrange the flow of 4 Indian oceanic relief feature located from north to south. It arrange করা আছে A B C D. Okay, first A B C and D. এ থেকে দেখতে পারো তুমি এই কোশ্চেনটা এর আগেও একদিন আলোচনা হয়েছে, মানে ওটাকে অন্য ইয়ারে পাওয়া গেছিল। Now, according to Köppen, the classification of AMW climate আমরা জানি যে ইন্ডিয়ার যে ওয়েস্টার্ন ঘাটে লক্ষ্য করা যায়, সেহেতু এখানে গোয়া একমাত্র অপশন। অরুণাচল প্রদেশে আমরা ডিএফসি দেখতে পাই। দেখতে পাচ্ছ AMW ডিএফসি, এটা মনে রাখবে তোমরা অবশ্যই, ভেরি ইম্পর্টেন্ট। সো আমাদের বাকি থাকলো 51 to 60। ওকে, এই ইয়ারে 51 নয় 52 60 8টা কোশ্চেন। এর পরের দিন আমরা এটা আলোচনা করবো। দিস ইজ ফর টুডে। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো, কোনো কনফিউশন, কোনো কোশ্চেন, কোনোটা যদি বলো। 85 যে কোশ্চেনটা ছিল ওটা নিয়ে একটু স্যার কনফিউশন ছিল। আচ্ছা, এক মিনিট বের করতে দাও। হ্যাঁ বলো। দেখো স্যার এখানে বলো বলো এ আর ডি অ্যানসার হবে কি? আমার একটুখানি কনফিউশন আছে আইস এজ এন্ড গ্লেসিয়ার মুভমেন্ট। হ্যাঁ বলি, তোমার বলি। বিষয়টা হচ্ছে দেখো, যখন এই কোশ্চেনটা, মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, যখন এক্সাম এটা আমার ফার্স্ট নেট এক্সাম ছিল এই কোশ্চেনটা, তো অ্যান্সার আমি করেছিলাম বি অ্যান্ড ডি, বাট ফার্স্ট যে প্রভিশনাল অ্যান্সার কি দেয় সেখানে অ্যান্সার নিয়েছিল এনটিএ এ অ্যান্ড ডি 4, বাট পরে সেটাকে আমরা ইয়ে করার পর, মানে সেইবার গ্রুপে ইয়ে করা হয়েছিল, মানে চ্যালেঞ্জ করা হয়েছিল। আমি সেই সময় যদি কেউ থাকে জিজ্ঞেস করবে, মেনলি যত চ্যালেঞ্জ অ্যাকচুয়ালি আমি করেছিলাম, প্রায় 200-300 লোক মানে সেই সময় আমার সঙ্গে ছিল, 8 থেকে 10টা কোশ্চেন চ্যালেঞ্জ হয়েছিল। তো সেইবার রিভাইজ কিন্তু করেছিল ইয়ে এনটিএ, এবং তার জন্য যথেষ্ট তথ্য প্রমাণ আমরা দিয়েছিলাম। এবার আমি আসছি কোশ্চেনের ব্যাপারে। দেখো, ডি নিয়ে তো কোনো কনফিউশন নেই যে মেজর ক্লাইমেটিক চেঞ্জ কেন হবে, কারণ এটাই ছিল ওর মেন এজেন্ডা, যে পাস্ট ক্লাইমেটিক চেঞ্জ কিভাবে হয়েছে সেটাকেই এক্সপ্লেন করার জন্য এই থিওরিকে নেওয়া হয়েছে। 1 2 দেখো, গ্লেসিয়েশনের কথা বিয়েও বলা হয়েছে, এখানে আইস এজ বা গ্লেসিয়াল মুভমেন্টের কথা বলা হয়েছে, সেমনি গ্লেসিয়েশনের কথা কিন্তু এখানে বলা হয়েছে। একদমই যে যে আমি বলছি না যে এ ভুল, এও কারেক্ট, বাট তুমি দেখো জিওলজিক্যাল যে সিমিলারিটিজ এটাকেও কিন্তু এক্সপ্লেন করেছে ওয়েগনার, যে কেন জিওলজিক্যাল সিমিলারিটিজ আমরা ডিফারেন্ট কোস্ট বরাবর দেখতে পাচ্ছি। ঠিক আছে, যে যেমন আমি এক্সাম্পল দিলাম, জিগসফিটের যে এক্সাম্পলটা ও দিয়েছে, যে আফ্রিকা অ্যান্ড তোমার নর্থ সাউথ আমেরিকা, এর মধ্যে যে সিমিলারিটিটা সেটা কেন দেখা যাচ্ছে, অ্যাজ ওয়েল এজ এখানে অ্যান্ড দি গ্লেসিয়েশন যুক্ত করেছে। সো আমরা যদি বি অ্যান্ড ডি যদি এখানে অ্যান্সার নিই, মানে 2, তাহলে এখানে কি দেখছি, আমরা পেয়ে যাচ্ছি জিওলজিক্যাল সিমিলারিটিস অ্যান্ড গ্লেসিয়েশন, আর যদি ডি নিই সঙ্গে পেয়ে যাচ্ছি মেজর ক্লাইমেটিক চেঞ্জ। তো বি ইজ মাচ মোর স্ট্রঙ্গার দেন এ অ্যান্ড ডি। তো সেই কারণেই অ্যান্সারটা পরে চেঞ্জ করিয়ে ওরা বি অ্যান্ড ডি নিয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে স্যার। সো আর কারো কোনো কনফিউশন? Okay, so this is for today. Thank you and good night.